জাতিসংঘের ৭৯তম অধিবেশনে এক নতুন বাংলাদেশকে দেখেছে পুরো বিশ্ব। যেই নতুন বাংলাদেশ অর্থাৎ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের সেই অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দিয়েছেন এবং এতে করে পুরো বাংলাদেশিরা তার ভাষণ শুনে নিশ্চয়ই অনেকটাই প্রেরণা পেয়েছে। সেই প্রেরণা জোগানোর জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। বিশ্বের চোখে বাংলাদেশ এই বিষয় নিয়ে আজকের জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। অপূর্ব জাহাঙ্গীর, অন্যরকম একটা আসলে অধিবেশন দেখেছি আমরা এবারে জাতিসংঘে এবং অন্যরকম একটি বাংলাদেশকে আমরা দেখেছি, যে বাংলাদেশের জন্য আমরা পুরো অধিবেশনে করতালি দিতে দেখেছি, যে বাংলাদেশের জন্য আমরা বিশ্ব নেতাদেরকে দাঁড়িয়ে সংবর্ধনা দিতে দেখেছি। সেই বাংলাদেশ আমরা দীর্ঘদিন দেখিনি, দীর্ঘদিন বলতে আসলে দীর্ঘ বছরের পর বছর আমরা দেখিনি। এবং এই অধিবেশনে আমরা কিন্তু যথেষ্ট তরুণদেরকে সফর সঙ্গী হতে দেখেছি প্রধান উপদেষ্টা, তাদের মাঝে আপনিও একজন। আমি আপনার অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। আপনাকে যখন আমি প্রশ্নটি করছি তখন আমার নিজেরই আসলে প্রশ্ন করতে খুব গর্ববোধ হচ্ছে। এত তরুণ বয়সে আপনি নতুন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি আপনি সেই জায়গাটিতে ছিলেন। কেমন লেগেছে? বিশ্বের চোখে বাংলাদেশকে কেমন দেখেছেন আপনি? এটা তো মোটামুটি মানে আমি বলতে পারি যে এটা একটা ইতিহাস দেখার মতো একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। উনি যখন আসলেন জেনারেল অ্যাসেম্বলিতে এবং প্রথম দিন থেকে ওনাকে একটা রকস্টার রিসেপশন দেওয়া হলো। আমরা যেটা বলছি যেই আসছে সেই তার সাথে দেখা করতে চাচ্ছে। এবং ইফ ইউ সিন দ্য মিটিংস দ্যাট হি হ্যাড, মানে পুরা বিশ্ব যেন ওনাকে এসে সমর্থন জানাচ্ছে যে আমরা আছি তোমার পাশে। এটা একটা হিউজ একটা এটা আসলে এক্সপ্লেইন করাটা খুব টাফ, বাট পুরা দেশ দেখেছে, পুরা বিশ্ব দেখেছে এখানে ওনার এই অধিবেশনে ওনার এক্সপিরিয়েন্স। সো আমরা আসলে প্রচন্ড পরিমাণে গর্বিত বলাটাও আসলে এটা মনে হলো একটা ইতিহাস দেখলাম আমরা পুরো জিনিসটা। এবং আপনি দেখবেন যে জো বাইডেন, বিল ক্লিন্টন এবং শাহবাজ শরীফ, অ্যান্থনি ব্লিংকেন, এরা সবাই কোনো মিটিং বাদ যায়নি। 4 দিনে 50টার মতো মিটিং হয়েছে। এভরি ডে ইট ওয়াজ লাইক 15 মিনিটের গ্যাপে একটার থেকে একটা। এবং হি ওয়াজ সো ইন কন্ট্রোল যে কি বিশ্ববাসীর কাছে পুরো বাংলাদেশের মেসেজটা পৌঁছে দেওয়া। ইতিহাস দেখলাম নিশ্চয়ই। অপূর্ব, আপনি নিজে একজন তরুণ এবং সেই জায়গাটি থেকে আমি একটু জানতে চাই, এই যে আসলে অন্যরকম একটি বাংলাদেশের কথা আমরা বলছি, নিঃসন্দেহে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সম্বন্ধে আসলে বিশ্বের চোখে আমরা খানিকটা নিজেদের জায়গা পরিবর্তন করতে পেরেছি। সেই পরিবর্তনটা আপনি বুঝতে পেরেছেন কি বিশ্ব নেতাদের চোখে? অবশ্যই। প্রত্যেকেই বললো যে ফুল সাপোর্ট। একদম সোজা কথায় যদি বলি যে এভরি মিটিং এন্ডেড উইথ উই হ্যাভ ইউর ব্যাক, ফুল সাপোর্ট বাংলাদেশের জন্য। এবং পুরা বিশ্ব যেন কোনো না কোনো যেভাবেই পারে সহযোগিতায় বাংলাদেশের জন্য চলে আসছে। আপনারা দেখবেন যে অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের যে লোন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা দেশ, কানাডার থেকে শুরু করে আমেরিকা, ইভেন চায়না, আপনার ইউএন হাই কমিশন, সবাই ইজ এভরিবডি উইথ বাংলাদেশ রাইট নাও। সো ইটস এ হিউজ ডিল। নিশ্চয়ই। অপূর্ব, একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই। এমন একটা সময় ছিল আমরা আমাদের রাষ্ট্রপ্রধানকে দেখেছি আসলে বিশ্ব নেতাদের সাথে ছবি তোলার জন্য হয়তো আশপাশ দৌড়েও গেছেন। এমন ছবি আমাদের এখন আর দেখতে হয়নি এবং আমরা প্রত্যাশা করবো আর কখনোই দেখতে হবে না। এই পার্থক্যগুলো বুঝতে পেরেছেন? বাংলাদেশ যে আসলে রাষ্ট্র হিসেবে অনেক দূর এগিয়ে যাচ্ছে, রাষ্ট্র হিসেবে আমাদেরকে আলাদা করে সম্মান দেওয়া হচ্ছে, সেই জায়গাটি কি বুঝতে পেরেছেন? সেই জায়গাটা আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। এরকম অনেকগুলো উদাহরণের মধ্যে একটা উদাহরণ, সেটা হচ্ছে সিরিল রামাফোসা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। উনি একটা ইভেন্ট শেষ করে বাইরে দাঁড়িয়েছিল ওনার গাড়ি বহরের জন্য। তখন সিরিল রামাফোসা আসে এবং তাকে সিক্রেট সার্ভিস গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল। সিক্রেট সার্ভিসকে থামিয়ে বলে আমি আগে ওনার সাথে কথা বলবো। ইট ওয়াজ আ মিটিং। উনি এসে প্রধান উপদেষ্টাকে কংগ্রাচুলেট করলেন এবং উই হ্যাভ দ্যাট ইন পিকচার্স। এই ধরনের রিসেপশন আমরা পেয়েছি। বললাম না, হি ওয়াজ আই থিঙ্ক দ্য টক অফ দ্য হোল ইভেন্ট, যেটি হয়তো বিগত এক দশকেও আমরা কখনো বাংলাদেশের জন্য দেখিনি। আপনি অর্থনৈতিক সাফল্যের কথা বলছিলেন। এবারের এই সফরে আমরা দেখেছি কূটনৈতিকভাবে তো বটে, অর্থনৈতিকভাবেও আমরা সাফল্যের নতুন মাত্রা যোগ করতে পেরেছি। আপনি বিশ্ব ব্যাংকের কথা বলছিলেন, একটু সেই বিষয়গুলো নিয়ে জানতে চাই। সারা বিশ্বের সবাই অর্থনৈতিকভাবেও বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও সবাইকে আহ্বান জানিয়েছেন। নতুন কিছু আমরা পেতে যাচ্ছি কি সামনে? একটা তো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যেটা বললো যে $1.5 বিলিয়ন অলরেডি এক্সিস্টিং ছিল এবং তার সাথে সে $2 বিলিয়ন বাড়িয়ে দিল।
এটা একটা বড় পাওয়া বলে আমার মনে হয়। IMF-ও সাহায্য করতে আসছে, এবং প্রচুর অর্গানাইজেশন আসছে যারা সাহায্য করতে, বিভিন্ন দেশ আসছে ওরা কিভাবে সাপোর্ট দিতে পারে। সো এইভাবে এখন আমরা মানে যেটা আমি বারবার রিপিট করতে যাচ্ছি যে পুরো ওয়ার্ল্ড ইজ উইথ আস রাইট নাও, মানে এটা একটা বিরাট বড় মানে স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল মোটামুটি বলা যায়। ইতিমধ্যে আমরা বড় অঙ্কের লোন পেয়েছি, সেটিও কিন্তু আমরা ইতিমধ্যে জি। দেখেছি। অপূর্ব জাহাঙ্গীর, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আমার জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে পাচার হয়েছে অনেক অর্থ বাংলাদেশের, সেই পাচার হওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আমরা দেখেছি এটা নিয়ে তো কথা সেটি হয়েছে, নিয়ে একটু জানতে চাই। এবং সেটা নিয়ে হয়তো এখন ইনভেস্টিগেশন চলবে যে কিভাবে এটা করা হয়, বাট আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পাচারকৃত অর্থ যত তাড়াতাড়ি সম্ভব এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে আর কি। জি, আপনি কি মনে করছেন যে আসলে এটা খানিকটা সহজ হবে নাকি যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের একটা জন্য? তো হচ্ছে ডিউ প্রসেস বলে একটা ব্যাপার আছে, যেমন এটাও এখন একটা গণতান্ত্রিক সরকারই, তো তাদের গণতান্ত্রিক বা ওয়েজ আছে এটা ডিল করার জন্য, বাট ডিউ প্রসেস যতটুক সময় লাগে এখন ততটুক, বাট এছাড়া এটা না পাওয়ার কোনো, মানে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা এটা পেতে যাচ্ছি, এর সম্ভাবনা খুবই বেশি। এবং সেই সাথে জাতিসংঘের এবারের অধিবেশনে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সবচাইতে বেশি তরুণ সফরসঙ্গী সাথে নিয়ে গেছেন, এবং তিনি জাতিসংঘে ভাষণ দেবার আগে বেশ কিছু অনুষ্ঠানে তরুণদের সাথে পরিচয় করে দিয়েছেন পুরো বিশ্বের সাথে। সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, এই যে আসলে বাংলাদেশের ছাত্র জনতার একটি অভ্যুত্থান ঘটেছে, সেই বিষয়টি নিয়ে তিনি পুরোপুরি বিস্তারিতও জানিয়েছেন বিশ্বকে। বিশ্ব আসলে কিভাবে এই পুরো বিষয়টিকে গ্রহণ করবে? আপনি খেয়াল করেছেন কিনা জানি না, উনি প্রত্যেক যত হেড অফ স্টেটস আছে বা যাদের সাথে মিটিং করেছে প্রত্যেকে একটা বই দিয়েছেন। ওই বইতে পুরা মানে বাংলাদেশে যে এই গণ অভ্যুত্থানে যতগুলো ওয়াল গ্রাফিটি হয়েছে ওইগুলো কালেকশন করে করা হয়েছে আর কি। সো সবাই মোটামুটি দেখেছে, যেমন খুলে খুলে দেখাচ্ছে যে দেখো আমার দেশে কি হয়েছে, কি করেছে এই তরুণরা। সো এবং সেখানে ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মাহফুজ আলম ছিল, এখানে সমন্বয়ক তিথি ছিল। সো উনি সবার সাথে পরিচয় করায় দিয়েছেন যে এরাই যে এই বিপ্লবটা ঘটিয়েছে, এবং পুরা নতুন দেশকে কিভাবে গড়বে, এদের যে একটা বড় সৈনিক যে এই তরুণেরা, এটা পুরা বিশ্ব এখন জানে, এবং পুরা বিশ্ব ওই বইটার জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে ওই বইটা এখন মনে বিশ্বের সব বড় বড় হেড অফ স্টেটের কাছে চলে গেছে, যে ওরা দেখছে বাংলাদেশে কি ইতিহাস ঘটেছে। জি, নিশ্চয়ই। এবং এবারের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলায় কথা বলেছেন। এর আগেও আমরা দেখেছি এখানে বাংলায় কথা বলেছেন অন্যান্য বিশ্ব নেতারা, বাংলাদেশের নেতারা, কিন্তু এবারের বাংলায় তিনি যখন কথা বলেছেন তখন একটু অন্যরকম ভাবে আমরা আসলে গর্ব অনুভব করেছি। নতুন যেহেতু বাংলাদেশ আমরা পেয়েছি, যারা জেনজি আছে নিঃসন্দেহে তাদের জন্য বিষয়টা আরো আমাদের থেকেও হয়তো বেশি গর্বের ছিল। সেটি নিয়ে একটু জানতে চাই, সেখানে কোনো রিয়াকশন পেয়েছেন কিনা? আমি তো ছিলাম ওই হলের মধ্যে, তা আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স বলতে পারি। উনি যখন হেঁটে আসলেন, প্রথমে সবাই ভাবছিল হয়তো মানে উনি ইংরেজিতে দিবে, কারণ উনি ইংরেজিতে খুব ভালো বলেন, কিন্তু উনি বাংলায় দিয়েছেন। এবং মানে উনি এসে প্রথমে ডায়াসের সামনে এসে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তখন যে চিয়ার পুরা মানে এই যে আমার এখনই হয়তো লোম দাঁড়ায় যাচ্ছে, বাট সিন্স আই ওয়াজ দেয়ার আমি এটা দেখতে পেরেছি যে কি পরিমাণ সাপোর্ট তখন ইয়েতে আসছে। ওখানে বাঙালিরা ছিল, অন্য দেশের ডিগনিটারিজরা ছিল, এবং সবাই মানে ইট ওয়াজ কোনো না কোনোভাবে ইট ওয়াজ মানে এই সম্মানটা ফর হিম ইট ওয়াজ লং ওভারডু। মানে এই 15 বছরে উনিও তো একটা বিরাট বড় সফরের মধ্যে দিয়ে গেছেন। সো মানে ইটস আ ফুল সার্কেল টাইপের একটা বলা যায় আর কি। বাট মানে এভরিবডি চিয়ার্ড ফর বাংলাদেশ এবার জেনারেল অ্যাসেম্বলিতে। মানে আই থিঙ্ক বাংলাদেশ ওয়াজ মানে দা টক। নিশ্চয়ই। এবং কূটনৈতিকভাবে আসলে আমরা দেখেছি, আপনি নিজেও বলছিলেন তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করেছেন। সেই জায়গাগুলো একটু জানতে চাই। কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে খুবই জরুরি, এবং বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনগুলোতে এক ধরনের আসলে আমরা বিচ্ছিন্নভাবে সেই নির্বাচনগুলো হতে দেখেছি বাংলাদেশে। সেই রকম নির্বাচন নিশ্চয়ই আমরা আর চাই না, এবং যাতে করে আসলে বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ বলা যায়, সেই সুযোগটি আমরা সৃষ্টি করতে পারছি কি? না, অবশ্যই পাচ্ছি। মানে আদারওয়াইজ তো পুরা বিশ্ব আপনার পিছনে এসে দাঁড়াতো না। মানে এই কূটনৈতিক প্রত্যেকটা মিটিংই কিন্তু মানে প্রত্যেকটা মিটিংই পজিটিভ নোটে শেষ হয়েছে। আপনি দেখবেন যে যেটা আমি বারবার বললাম যে যার সাথে মিটিং হচ্ছে, সেটা ইটালিয়ান প্রাইম মিনিস্টার বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ভলকার তুর্ক বলেন, আপনার আইসিসি প্রসিকিউটর করিমে খান বলেন, সবাই উই আর উইথ ইউ, আমরা কিভাবে সাহায্য করতে পারি। এবং তারাও তো জানে যে লাস্ট 15 বছর কি হয়েছে। ইভেন করিমে খানের সাথে এটাও কথা হয়েছে, যেটা আমরা আই থিঙ্ক পরে প্রেস ব্রিফিংয়েও বলেছি, যে কিভাবে এই ফ্যাসিবাদের দোসরকে আমরা এটা কোনোভাবে আমরা প্রসিকিউট করতে পারি কিনা। এই বিষয়গুলো যেমন আলাপ হয়েছে, তেমনি কিভাবে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে নিতে পারে। এবং পুরো পৃথিবী দেখছে যে এটা একটা বিশাল রেভলিউশন, তো 2024 সালে এসে এটা একটা বিরাট চেঞ্জ।
এবং ইভেন একটা আনএক্সপেক্টেড চেঞ্জ। সো এইটার দিকে তাকিয়ে আমার মনে হয় যে সবাই খুবই মানে হোপফুল ভাবে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, এবং আশা করি সেদিকেই যাচ্ছে দেশটা এখন। জি নিশ্চয়ই। অপূর্ব জাহাঙ্গীর, আমরা আসলে যখন গণতান্ত্রিক ধারার কথা বলছি, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য এই কাজ করছেন, এবং সেটি তিনি এই জাতিসংঘের অধিবেশনেও বলেছেন। সেখানে ভোটাধিকার নিশ্চিত করা খুবই জরুরি, এবং যেই ভোটাধিকার নিশ্চিত করতে আসলে আমি আমার নিজের ভোটটি দিতে পারবো, সেখানে কারো কোনো প্রভাব থাকবে না। একটু এখানে এই প্রশ্নটি আমি করতে চাই যে কূটনৈতিক সম্পর্ক আমরা জোরদার করছি, একটা দীর্ঘ সময় আমরা শুনেছি যে পশ্চিমাদের অনেক বেশি প্রভাব ছিল, কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি তাদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের নির্বাচনে। সেই প্রভাবগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো নাকি আরো বেশি কোনো না কোনো দেশের প্রভাব পড়তে যাচ্ছে? আমরা তো মানে মাত্র দেশটা মানে নতুন করে শুরু করলাম একভাবে বলা যায়। প্রভাব ভারতের একটা প্রভাব ছিল যেটা বারবার প্রেসে আসছে। পশ্চিমার প্রভাব ছিল কি ছিল না সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কিন্তু আমি আশা করি যে কোনো, এবং আমাদের প্রধান উপদেষ্টাও তো, এটা তো একটা সার্বভৌম দেশ, এটাকে কোনো প্রভাব আমরা আমাদের ইলেকশন আমরা করব এবং গণতান্ত্রিকভাবে করব, এটাই তো মেইন। এখানে প্রভাবের কোনো কথা আমার মনে হয় না আসার কথা বা আসবে, যেটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার রাখা হয়েছে, যে যাতেই ডেমোক্রেটিক প্রসেসটা শুরু করা যায়। সো ওইটাই তো মানে ওয়ান অফ দ্য মেইন এবং ইফ নট দ্য অনলি বড় মিশন যেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সো প্রভাব আমার মনে হয় না, আমরা সেই যুগটা পার করে এসেছি। এখন আর এটা একটা নতুন বাংলাদেশ, নতুনভাবে শুরু হবে। সো ওই দিকেই আমরা আশা রাখতে চাই যে এখন আর কারো প্রভাব থাকবে না, এখন দেশের জনগণের প্রভাবই একমাত্র। নিশ্চয়ই, কিন্তু এরপরে আসলে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কিংবা আসলে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে, সেটি যেমন স্বাভাবিক, তেমনি বেশ কিছু জায়গায় আমরা কূটনৈতিক টানাপোড়েনও দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে ভারত তাদের ভিসা নীতি সম্পর্কে বাংলাদেশের সাথে যে বিষয়টি সেটি পরিষ্কার করেছে, সেটি নিয়ে একটু জানতে চাই। সেই জায়গাগুলোতে আসলে আমাদের কূটনৈতিকভাবে আরো একটু দক্ষ হতে হবে কিনা? এক নম্বর, এইটা তো পুরোটাই ভারতের ফরেন পলিসির নীতি, তো সেখানে আমি কমেন্ট করতে পারা উচিত হবে না। আমাদের এন্ড থেকে ভারতের সাথে আমরা তো চাচ্ছি যে ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখতে, কিন্তু সেটা সমান পর্যায়ে মানে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক হতে হবে, যেটা বারবার বলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে, এবং এটা আমাদের এন্ড থেকে কোনো ঝামেলা এখনো পর্যন্ত হয়নি, তো আমরা কোনো ভিসা নীতি দেইনি। সো এই ভিসা নীতি এটা উনাদের ফরেন পলিসি দিয়ে, এটা এটা হয়তো আরো ভালো আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, কিন্তু আমি এখানে আমার এন্ড থেকে যা দেখছি সেটা হচ্ছে যে এটা আমাদের এন্ড থেকে তো আসেনি। অর্থাৎ আমরা আসলে এখনো কূটনৈতিকভাবে কারোর সাথে কোনো ধরনের না, একদমই না। আর ভারত আমাদের প্রতিবেশী, সো এটা কোনো কারণই নেই। অবশ্যই। অপূর্ব জাহাঙ্গীর, আমরা যখন আসলে কূটনীতি নিয়ে আলোচনা করছি সেটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে খুবই জরুরি, এবং আপনি বলছেন পুরো বিশ্বের চোখ আসলে এখন বাংলাদেশের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিনটনকে বলেছেন আন্দোলন গোছানো ছিল, এটি নিয়ে যেমন অনেক আলোচনা হয়েছে, কিছু সমালোচনাও হয়েছে। নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে এটি পরিষ্কার করার একটি জায়গা আছে, আমি ঠিক সেই জায়গাটিতে আসতে চাই, তবে একটি বিরতি নিতে হবে। যেটি স্যার, আমাদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। অপূর্ব জাহাঙ্গীর, এই সফরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিল ক্লিনটনকে বলতে শুনেছি আন্দোলন যথেষ্ট গোছানো ছিল এবং খুব পরিকল্পিতভাবে হয়েছে। সেটি নিয়ে আসলে যেমন আলোচনা আছে, তেমনি বেশ কিছু সমালোচনাও কিন্তু তৈরি হয়েছে। সেই বিষয়ে নিয়ে একটু আপনার মতামত আমি জানতে চাই। পরিকল্পিতভাবে বলা হয়েছে, আই থিঙ্ক ইন দ্যাট সেন্স যে আপনি যদি পুরো জুলাই গণ অভ্যুত্থানটা উইটনেস করেন, স্পেশালি যখন একটার পর একটা প্রথমে 9 দফা আসলো, তারপর 1 দফা আসলো, রিমেম্বারিং আওয়ার হিরোজ আসলো, এরকম মানে ওই সেন্সে পরিকল্পিত ছিল। ইট ওয়াজ ভেরি প্ল্যান্ড, মানে গোছানো ছিল। প্ল্যান মানে এমন না যে পিছন থেকে অনেক বছর ধরে কেউ ইয়ে করছে। অবশ্যই এটা মানে এই অভ্যুত্থানের সাথে তো অনেক কিছু জড়িত ইন আ সেন্স, অনেক ইমোশন জড়িত। শুধু কোটা ইমোশন তো তা না, এটা 15 বছরের একটা রাগ, এটা 15 বছরের একটা ক্ষোভ। বাট পরিকল্পিতভাবে আমি যেটা বুঝি, এবং আমার মনে হয় যেটা আমাদের প্রধান উপদেষ্টা বোঝাতে চেয়েছে, যে ইট ওয়াজ ভেরি ওয়েল অর্গানাইজড। আপনি একটার পর এক দিন এক একটা জিনিস হচ্ছিল। আমরা প্রথমে 9 দফা দেখলাম, এবং 9 দফার পর 1 দফা দেখলাম, মাঝখানে আরো রিমেম্বারিং আওয়ার হিরোজ দেখলাম, আমরা শহীদ মিনারে ইয়ে করলাম। সো প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন যে ইট ওয়াজ ভেরি ওয়েল অর্গানাইজড। কাউকে আমরা পেছনে ফিরে যেতে দেখি, কাকে পেছনে দেখি, যে মানে কোনো মানে যেটা ওই যে একটা ভাইরাল ভিডিও হয়েছিল যে পুলিশ একজন বলছে যে একটাকে মারলে একজন পড়ে যায়, বাকি সবাই থেকে যায়। মানে কোনো নেতা ছাড়া একটা আন্দোলন আপনি চিন্তা করেন, মানে আপনি তো মানে একজন দুইজনকে শুধু বলতে পারবেন না যে ওরাই নেতা। আমরা প্রচুর সমন্বয়ক দেখেছি আমরা। ওই সেন্সে যে এটা প্রচন্ড পরিমাণ মানে
মানে ওয়েল প্ল্যান্ড একটা জিনিস, ইন আ সেন্স যে হচ্ছে যে প্রচুর অর্গানাইজড একটা জিনিস, ওই সেন্সে আমার মনে হয় এই কথাটা বলা হয়েছে, বাট এটা মিসইন্টারপ্রেট করা হয়েছে আর কি বিভিন্নভাবে। সেই জায়গাটিতে আমাদের একটু ক্লিয়ার করা হয়তো প্রয়োজন ছিল যে আমরা আসলে সমন্বয় একটা তারা পরিশ্রম করেছেন এবং পুরো বাংলাদেশের সবাইকে আসলে আমরা এক হতে দেখেছি। আপনি অবশ্যই। বলছিলেন যে কোনো একজন নেতা আসলে এখানে ছিলেন না, অবশ্যই। প্রত্যেকে আসলে নিজ প্রয়োজনে রাস্তায় নেমেছিলেন এবং সেখান থেকে একটু জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে তরুণরা আসলে পরের বাংলাদেশ গড়বে। তিনি যখন এরকম একটি মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন তখন আবার আমরা হুট করে মঞ্চে উঠে যাওয়ার মতন ঘটনাও দেখি। আপনি সেখানে ছিলেন, একটু সেই বিষয়টিও জানতে চাই আমি। সেই বিষয়টি আমি যতদূর জানি আমি সেটুক বলতে পারি, যেহেতু আমি ওখানে ছিলাম। প্রথমত এটা নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছে যে কিভাবে উঠলো, কিভাবে এই হলো। একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে পুরো ইভেন্টটার মধ্যে যেহেতু দেয়ার ওয়াজ আ ফর্মার ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট ইনভলভড, এটা পুরোটা সিকিউরিটি ছিল কিন্তু সিক্রেট সার্ভিসের। সিক্রেট সার্ভিস সে যখন উঠেছে সে মোটামুটি সিক্রেট সার্ভিসকে চোখে ফাঁকি দিয়ে উঠেছে, উইচ ইজ আ ভেরি বিগ কোয়েশ্চেন মার্ক যে কিভাবে এটা করা হলো। এবং দুই হচ্ছে যে আপনি যখনই এটা বোঝা গেল মাত্র, এখন দুইজন হেড অফ স্টেট, একজন হেড অফ স্টেট এবং একজন ফর্মার হেড অফ স্টেট যখন আছে, আপনি স্টেজে তো কোনো সিন করতে পারেন না, এটা সম্ভব না যে স্টেজে উঠে এটা কনফ্রন্ট করার এরকম একটা জায়গায়। কিন্তু এটা এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেহেতু সিক্রেট সার্ভিসের প্রোটোকল এটা ছিল এবং হয়তো সিক্রেট সার্ভিসই এটার ব্যবস্থা নিবে এরকম আমরা শুনছি। বাট সে যেভাবে উঠেছে এবং উঠে দৌড় দিয়েছে, এটার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। এটা অনেকে বলছে এটা প্ল্যান্টও হতে পারে, এটাই হতে পারে। সো এখন এটা তদন্ত বোঝা যাবে যে আসলে ঘটনাটা কি। কিন্তু যেহেতু আমি ওখানে ছিলাম, এটুকু আমি বলতে পারি যে ওই সিচুয়েশনে এটা কনফ্রন্ট করার মতো অবস্থা ছিল না, কারণ দেয়ার ওয়াজ টু হেড অফ, একজন ফর্মার হেড অফ স্টেট এবং একজন হেড অফ স্টেট ইনভলভ ছিল। স্টেজে ক্লিনটন ছিলেন, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস ছিলেন। সো আপনি তখনই স্টেজে গিয়ে এটা আপনি কনফ্রন্ট করতে পারতেনও না, এটা যে কেউ হলেও পারতো না। কিন্তু ঘটনা একটা ঘটেছে, এখন এটা তদন্ত হবে এবং সেখানকার প্রোটোকল অনুযায়ী আসলে প্রোটোকল কাজ অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ইয়ে হবে আর কি। সো এখন তদন্তে কি আসে এবং কিভাবে এটা হয়েছে এটা বের করা। জি, অপূর্ব জাহাঙ্গীর, আমরা যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলছি এবং কিংবা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা বলছি, তিনি জাতিসংঘেও খুব সুস্পষ্ট হয়ে বলেছেন গণতন্ত্রের এই নতুন যাত্রায় তিনি পুরো বিশ্বকে পাশে চান। সেই যাত্রায় নিশ্চয়ই একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি। আমরা সেনা প্রধানকেও বলতে শুনেছি তিনি হয়তো 18 মাসের মধ্যে একটি নির্বাচন প্রত্যাশা করছেন। 18 মাসের মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন কতখানি সম্ভব? আচ্ছা, আমার মনে হয় এখানে একটা মিসকোট হচ্ছে সব সময়, যেটা আপনি যদি রয়টার্সের আর্টিকেলটা দেখেন তাহলে দেখবেন যে 6 নম্বর প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি বলা আছে ফলোইং দ্য রিফর্মস 18 মান্থস। এটার মানে হচ্ছে যে রিফর্মটা হওয়ার পর আরো 18 মাস হতে পারে। সো এটাকে ডিরেক্ট 18 মাস উনি বলেছে কিনা এটাও একটা কোয়েশ্চেন মার্ক আর কি। বাট সো আমার মনে হয় রয়টার্সের আর্টিকেলের দিকে একবার ভালো মতো পড়ে পুরো জিনিসটা ইয়ে করা উচিত। এবং সে যদি রয়টার্স অনুযায়ী যদি রিফর্মের পর 18 মাস হয়, আই ডোন্ট সি এনিথিং রং উইথ দ্যাট। আমরা এটাও তো বলতে শুনেছি যে জনগণই আসলে নির্ধারণ করবে বাংলাদেশের এটাও একটা বড় নির্বাচন কবে হবে। আমরা বারবার ভুলে যাই যে হয়তো এই সরকারটি নির্বাচন করে আসেনি, বাট এই সরকারের একটা বিশাল জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, জনগণ চেয়েছে যে এই সরকারটা হোক। সো এটা মানে নির্বাচনের সমপর্যায়েও কিন্তু আপনি বলতে পারেন, বা যেহেতু রক্তের উপর দিয়ে এই সরকারটা এসেছে। সো এই সরকারের তো জনগণের উপর কিছু দায়িত্ব আছে। সো এটাও একটা বড় ইয়ে যে জনগণ যখন চাবে তখন হবে। অপূর্ব, জনগণের প্রত্যাশা তো আসলে অনেক এবং আমরা দেখেছি দীর্ঘ 17 বছর আসলে জনগণ তাদের হয়তো কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি, কিংবা যে উন্নয়নের আসলে আমাদেরকে এক ধরনের স্বপ্ন দেখানো হয়েছে সেই উন্নয়নের পেছনে আসলে যে দুর্নীতি ছিল সেগুলো এখন আমাদের সামনে আসছে এক এক করে। আমরা আবারও উন্নয়নের কথা বলছি, আমরা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর কথা বলছি। সেই বাংলাদেশে এই ধরনের দুর্নীতি আমরা আর কখনোই দেখব না, সেই নিশ্চয়তা কি আমরা এই সরকারের কাছে পেতে পারি? অবশ্যই, মানে এই সরকার তো এসেছেই যাতে এই জিনিসটা যাতে রিপিট না হয়। এই যে আমরা এতগুলো রিফর্ম কমিশন বানাচ্ছি, বারবার সংস্কারের কথা বলাচ্ছি, এটা কারণ কি যে এই ঘটনাটা যাতে আর কখনো না ঘটে, আমরা যাতে এরপর থেকে একটা সবসময় একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকতে পারি। সো এই সরকারের তো মূল কাজই এটা, এবং যেটার জন্যই কিন্তু মানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বসানো হলো কেন, বা আমাদের যত উপদেষ্টাগণ আছে তাদেরকে বসানো, যে এই দায়িত্বটা তাদেরকে দেওয়া হলো যে আপনারা জিনিসটা এমনভাবে সাজান যাতে এই ঝামেলা যাতে কখনো না হয়। এবং আমার মনে হয় আমরা যারা 18 কোটি বাংলাদেশি এখন বাংলাদেশে বসবাস করছে, আমরা কেউই চাই না, ইভেন পলিটিক্যাল পার্টিসও, যে এই জিনিসটা রিপিট হোক। আগামীকাল থেকে সংস্কার কমিশনের কাজ শুরু করবার কথা, সেটি নিয়ে একটু জানতে চাই। সেই কাজ শুরু করা সম্ভব কি আগামীকাল থেকে? আজকে যেমন আমাদের একটা প্রেস ব্রিফিং ছিল, আপনি হয়তো শুনে থাকবেন যে
একটা নতুন নতুন সিদ্ধান্ত আপডেট হয়ে এসছে। এসছে যে কমিশন মেম্বারগুলো গঠন করার আগে কমিশনের হেড যারা করবে তাদের তা তো ঘোষণা দেওয়া হয়ে গেছে। সো তাদের ঘোষণা দেওয়া মানে কিছু দূর কিন্তু কাজ আগে, কিছু যে আগেনি তা না, ওনারা অবশ্যই কাজ আগিয়েছে, কিন্তু ওই কমিশনের মেম্বার কারা কারা হবে ওইটার আগে একটু পলিটিক্যাল পার্টিদের সাথে বসা দরকার, উইচ আই থিঙ্ক ইজ আ ব্রিলিয়েন্ট আইডিয়া। কারণ পলিটিক্যাল পার্টিস ওর রাজনৈতিক দলগুলো তো এই দেশের একটা এই অবস্থার একটা বড় স্টেক হোল্ডার। সো ওনাদেরও মতামতের দেওয়ার একটা অধিকার আছে, ওনাদের মতামত অত্যন্ত প্রয়োজনীয়। সো ওইভাবে আমার মনে হয় যে বরং এটা করে আরো ভালো হলো, যে তাহলে সবার আমরা কেউ বলতে নিশ্চয়ই পারবো না অপূর্ব যে জাহাঙ্গীর, আমাদের রাজনৈতিক দলগুলোর মতামত নিঃসন্দেহে আমাদের জন্য খুবই জরুরি। রাজনৈতিক দলগুলোর সংস্কারও তো খুব জরুরি। আমরা দেখেছি যে যখনই আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে আলোচনায় বসেছে, তারা নানান রকম দাবি দেওয়া নিয়ে এসছে। কোনো রাজনৈতিক দল 80-রও বেশি দাবি দেওয়া নিয়ে এসছে। সেখানে আপনার মতামত একটু আমি জানতে চাই, এই জায়গাটাতে সংস্কার আমরা আনতে পেরেছি? এখন রাজনৈতিক দলদের ইন্টারনাল সংস্কার তো এটা রাজনৈতিক দলদের উপর নির্ভর করে, এটা তো আমরা রাজনৈতিক দলের তো আমরা সংস্কার করতে পারবো না। আমরা যে সংস্কারটা করতে পারবো যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসেন বা যারা বিরোধী দলে থাকবেন বা যারা বেসিক্যালি পার্লামেন্টে থাকবেন, তারা যাতে তাদের ক্ষমতার অপব্যবহার করতে না পারে, এই সংস্কারটা আমরা করতে পারি। কিন্তু একটা রাজনৈতিক দলের সংস্কার কি হবে, এবং প্রত্যেকের তো এটা ঠিক যে প্রত্যেকের নিজেদের সংস্কারের উপর একটা ইন্টারপ্রিটেশন আছে, এবং 80টা হোক কি 100টা হোক সেটা বড় ব্যাপার না। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সংস্কারের কথা শোনা এবং যৌক্তিক যেই পয়েন্টগুলো আছে ওগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যবস্থা করা, এবং প্রত্যেকেরই অবশ্যই আমি আই ওয়েলকাম দোজ আইডিয়াস যে আসুক, 80টা কি আরো 100টা আসুক, বলুক। নিশ্চয়ই সংস্কার যখন আসলে আসে, আমি একটু বলতে চাই, এর আগে আমরা আমাদের যে অতীত অভিজ্ঞতা সেখানে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিলেন তারা যখন কোনো ধরনের সংস্কার আনেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই সংস্কার আবার পাল্টেও ফেলেন। সেখানে আসলে আমরা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবো কিনা যাতে করে খুব সহজেই আসলে সংস্কারগুলোকে পরিবর্তন করা না যায়? সেটা তো ডিপেন্ড করছে অনেক কিছুর সংস্কারের উপর, এবং মানে আপনি নির্বাচন কমিশন সংস্কার যেমন একটা, কনস্টিটিউশন সংস্কার যেমন একটা, সো ওইগুলো ওই পয়েন্টগুলো হয়তো বলতে পারবে যে ওই সংস্কারগুলো কি, কমিটিগুলো কি করছে বা কি আইডিয়াস দিচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে। বাট আমরা মানে অ্যাগেন মানে এটার পুরো মূল বিষয়টা হচ্ছে আমার মনে হয় না, মেবি আই এম অপটিমিস্টিক, বাট আমার মনে হয় না যে কেউ এই রিপিটেশনটা চায় যে এই জিনিসটা আসলে আমরা রাখতে আমরা চাই যে শিক্ষা পেয়ে সংস্কারগুলো গেছি, দীর্ঘমেয়াদী হোক। হ্যাঁ আমরা একটা বড় শিক্ষা পেয়ে গেছি যে এটা আমরা মনে হয় না কেউই চাই যে এটা রিপিট হোক আর কি। সো জি, সংস্কার যেমন আসলে আমাদের অনেক বেশি প্রয়োজন, তেমনি আরেকটি জিনিস যেটি আমরা ইদানিং খুব বেশি দেখছি, আপনি নিজেও আজকে বলছিলেন আমাকে, সেটি হচ্ছে দাবি দেওয়া অনেক বেশি বেড়ে গেছে এবং প্রত্যেকেরই আমরা দেখছি যে এক দফা দাবি। একটু জানতে চাই অপূর্ব, এটি আসলে ট্রেন্ড হয়ে যাচ্ছে কি বাংলাদেশে যে আমরা দাবি করবো এবং সেটি এক দফাই হবে, সেটি না মানা পর্যন্ত আমরা রাজপথেই থাকবো? না, দাবি দেওয়া থাকবে, একটা গণতান্ত্রিক দেশে দাবি দেওয়া থাকে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, এটা গণতান্ত্রিক অধিকার। প্রোটেস্ট করা হচ্ছে একটা দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার। এখন কথা হচ্ছে যে প্রোটেস্টটা কিভাবে হচ্ছে। এখন যেমন আজকে যেটা হলো অত্যন্ত দুঃখজনক যে ব্যারিকেড ব্রিজ করে আসা হলো, বাট ঠিক আছে, এখন এটা তো এখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা প্রোটেস্ট করছে তাদের ব্যাপার। দাবি দেওয়া নিয়ে আমাদের সরকারের কোনো সমস্যা নেই, আমি মনে করি যে গণতান্ত্রিক দেশে দাবি দেওয়া থাকবেই। কিন্তু এই দাবি দেওয়া যদি আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের এলাকাকে ঘিরে হয় এবং সাধারণ জনগণের রাস্তা রোধ করে হয়, সেখানে কি আসলে করা? এক্স্যাক্টলি, মানে এখন আমাদের হয়তো একটা জায়গায় আসতে হবে যে দাবি দেওয়াগুলো কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, দাবি দেওয়াগুলো আসছে কি, এবং দাবি দেওয়াগুলো মানে আমাদের মনে হয় একটু চিন্তা করা উচিত যে আমি এমন একটা মানে যেহেতু এই সরকারটা সবার সরকার, যে দাবিগুলো যাতে মানে আমাদের জনগণকে হ্যাম্পার না করে আর কি। যেমন ওইটার একটা অর্গানাইজড ওয়ে থাকা উচিত আমার মনে হয়। এবং আজকে যে ইনসিডেন্টটা হলো আমার মনে হয় যে এটার মেইন কারণ হচ্ছে কারণ অলরেডি কিন্তু প্রজ্ঞাপনদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল যে ওখানে সচিবালয়ে কোনো ইয়ে থাকবে না, শাহবাগে প্রোটেস্ট হচ্ছিল, এখন থিংস গট রাউডি কোনো না কোনোভাবে, এবং এই যা হয়েছে তা হয়েছে। কিন্তু এটার মানে এগেন দাবি দেওয়া একটা জনগণ করতেই পারে, এটা তাদের মৌলিক অধিকারের মধ্যে একটা, কিন্তু ওটা অর্গানাইজড ওয়েতে কিভাবে করা যায় আমার মনে হয় আমাদের সবাইকে মিলে এটা দেখতে হবে। নিশ্চয়ই। অপূর্ব, আপনি আসলে কি মনে করছেন এই যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই যে দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, সবাই আসলে যার যার মতন করে দাবি নিয়ে রাজপথে নামছেন, সেখানে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষের আসলে এক ধরনের শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে কিনা? আমরা আজকে কিন্তু গুজব হতেও শুনেছি এবং অনেকজন মানুষ নিহত হয়েছেন, এই ধরনের গুজব শুনেছি, যেটি আসলে বেশ সিরিয়াস এবং এটি নিয়ে হয়তো
এর থেকেও বড় কোনো ঘটনা ঘটে যেতে পারতো। এই সুযোগ আসলে কারা কাজে লাগাচ্ছে, কেনই বা কাজে লাগাচ্ছে? আমি আপনার এই উত্তরটিতে আসবো, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। ZSRM দেশে সাম্প্রতিক আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। অপূর্ব জাহাঙ্গীর, আমরা দাবি নিয়ে কথা বলছিলাম, প্রত্যেকেই এক দফা দাবি নিয়ে রাজপথে নামছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এরকম একটি ট্রেন্ড চালু হয়ে যাচ্ছে প্রায়, আমরা সেটাই দেখতে পাচ্ছি। সেই সুযোগ নিয়ে আবার কোনো কোনো দল হয়তো গুজবও ছড়িয়ে দিচ্ছেন, মৃত্যুর মতো খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আমরা গুজব ছড়াতে দেখছি। সেগুলো আসলে আমরা রোধ করব কিভাবে? এখন একটা কথা হচ্ছে যে এটা সত্যি যে প্রচুর ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরছে, এবং এবং এটা খুব স্বাভাবিক যে আমরাও অতি একটা জিনিসে এটা ভেরিফাই না করে উত্তেজিত হয়ে যাচ্ছি। যেমন ফর এক্সাম্পল কিছুক্ষণ আগে আমি দেখলাম যে একটা পোস্ট ঘুরছে যে যমুনায় রক্ত বইছে, 3 জন নিহত, 70 জন আহত। আমি আসলাম যমুনার থেকে, বললাম আমি যখন আসলাম তখন প্রোটেস্টও ছিল না, এবং আমি মোটামুটি আজকে দিনের বেশিরভাগ সময় যমুনাতেই ছিলাম প্রোটেস্টার সময়। সো বাট কিন্তু এটা হচ্ছে, এটা এটা খুব মানে এটা তো খুব শেয়ারেবল একটা জিনিস, এটা সাথে সাথে শেয়ার হয়ে যাচ্ছে। এক কথা এটাকে অপপ্রচারই আসলে আমরা বলতে অপপ্রচারই চাই। বলা হচ্ছে। এখন এটার দুইটা দিক আছে, একটা হচ্ছে আমাদেরও একটা মিডিয়া লিটারেসি দরকার, যে কিভাবে একটা ইনফরমেশন ভেট করতে হয়, ফ্যাক্ট চেকিং বলে যে একটা ব্যাপার আছে, এটা মনে হয় আমাদের সবারই একটু খেয়াল রাখা উচিত যে কোনটা কি ঘটছে না ঘটছে। আরেকটা হচ্ছে এটা তো ঠিক যে স্বৈরাচারীর মেশিন তো এখনো অন আছে কিছু কিছু ক্ষেত্রে, তো ওনারাও এটা করছে এবং ইয়ে করছে, তো আমাদের ওইটা একটু খেয়াল রাখা আমার মনে হয় খুব বেটার, যে এটা কোথা থেকে আসছে, সোর্সগুলো আপনি কি। কি মনে করছেন কেউ এখনো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজকে খানিকটা সমালোচনায় ফেলতে এই ধরনের কাজ করছে কি? অবশ্যই, আমি তো মনে করি যে অবশ্যই, এবং এটা তো খুব বেশি দূরে যেতে হবে না। 15 বছর যে স্বৈরাচাররা শাসন করেছে তারাই তো এখন অনেকেই দেশের বাইরের থেকেই কলকাঠি নাড়ার চেষ্টা করছে, সফল হচ্ছে না সেটা একটা ইয়ে কথা, কিন্তু ট্রাই করছে, এবং আমার মনে হয় দেশের জনগণ এটা বুঝতে পারছে যে এটা ইয়ে হচ্ছে। কিন্তু আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মিডিয়া লিটারেসিটা খুব দরকার। তাহলে যেটা হয় হচ্ছে আমরা মিস ইনফরমেশনগুলোও খুব তাড়াতাড়ি ভেট করে যেতে পারি যে অ্যাকচুয়ালি ঘটনা কি হচ্ছে, মানে এবং আসলে যেহেতু এটা একটা বিপ্লব পরবর্তী কাল, এখানেও মানে অনেক কিছু নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে যাব, এটাই স্বাভাবিক, আমি এটা কাউকে ইয়ে করছি না। কিন্তু এখন মানে এতটা ছড়াচ্ছে এবং এতটা আমরাও কিছু একটা দেখে এত এক্সাইটেড হয়ে যাচ্ছি যে এখন মনে হয় আমাদের নিজেদের থেকে মিডিয়া লিটারেসির জন্য একটু নিজেদের ভেট করে জিনিসটা দেখা উচিত বলে একটু আমি মনে লাগাম করি। টানারও আসলে প্রয়োজন লাগামটা আছে না আমি বলবো না, মানে গণতান্ত্রিক দেশে নিজেদেরকে আসলে, মানে যাতে যে করে আমরা গুজব না ইনফরমেশনটা, ছড়িয়ে হ্যাঁ যে দিই। ইনফরমেশনটা দেখছেন ওটা আসলে কতটুকু ভেরিফাইড, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোন একটা নিউজ পেপারের সাথে ক্রস চেক করা যে এটা রিপোর্ট আসছে কিনা, ইয়ে আসছে কিনা। বাট আদারওয়াইজ মানে কারণ এখন তো গণতন্ত্র আপনার গণমাধ্যম স্বাধীন, সো গণমাধ্যমই কিন্তু খুব ভালোভাবে, ইভেন গণমাধ্যম আমাদের আইজ এন্ড ইয়ার্স হিসাবে অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে যেগুলো আমরাও হয়তো জানি না। সো গণমাধ্যম আই থিঙ্ক আমার মনে হয় এখন একটা বড় ক্রেডিবিলিটি রোল প্লে করতে পারে, যে এটা যে মিস ইনফরমেশন গুলো আসছে ওগুলো ডিবাং করা বা ফ্যাক্ট চেক করে দেওয়া আর কি। তাহলে অবশ্যই, এবং যখনই আমরা আসলে বিশ্বের চোখে বাংলাদেশের কথা বলছি তখন গণমাধ্যমের একটি খুবই গুরুত্বপূর্ণ আসলে দায়িত্ব আছে, বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাই রাইট। পুরো বিশ্বের কাছে। অপূর্ব জাহাঙ্গীর, আবারও একটু আমি যেই সম্মেলনে আমরা কথা শুরু করেছিলাম জাতিসংঘের অধিবেশন, সেখানে ফিরে যেতে চাই। সবটা মিলিয়ে আসলে আমরা বলতেই পারি প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশকে যথেষ্টভাবে ইতিবাচক এক ধরনের স্বীকৃতি দিতে দেখেছি আমরা পুরো বিশ্বকে, সেই ইঙ্গিত আসলে আমরা পেয়েছি। তার মানে সামনের দিকে হয়তো আমাদের যাত্রা অনেকটাই সহজ হতে যাচ্ছে কি কিনা, আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য একটু কঠিন হবে। একটা বড় জিনিস এই পুরো জেনারেল অ্যাসেম্বলিতে যেটা হলো, আমরা একটা পুরো গোটা বিশ্ব থেকে একটা স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল পেলাম যে আমরা বাংলাদেশকে দেখছি এবং আমরা বাংলাদেশের সাথে আছি এখন। এবং এটা তো আমি আগেই বললাম যে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যে যেভাবে পারে, যার যে রিসোর্সেস আছে। সো এখন এটা আমাদের ইয়ে যে আমরা কিভাবে ইউজ করব, এবং আমরা মনে করি যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে একটা গ্লোবাল স্টেজে বাংলাদেশকে এভাবে তুলে ধরা এবং একটা বিপ্লব পরবর্তী অবস্থার পরে। সো এটা একটা বড়, মানে এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো। এবং যেটা আপনি বলছিলেন প্রথম দিকে যে আমিও খুব লাকি যে ইতিহাসটা সামনাসামনি দেখতে পেরেছি, কিন্তু মানে দ্য ওয়ার্ল্ড ইজ নাও বিহাইন্ড ইউ,
এটাই হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। এবং আমরাও এই 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 গুডউইলটা ক্যারি করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। নিশ্চয়ই। অপূর্ব, একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই। আপনি নিঃসন্দেহে আপনার প্রথম পরিচয় এই মুহূর্তে প্রধান উপদেষ্টার, আপনি উপপ্রেস সচিব, কিন্তু সেই পরিচয়টাকে একটু পাশে রেখে যদি আপনাকে ব্যক্তি অপূর্ব হিসেবে আমি একটা প্রশ্ন করি, আপনি নিজে একজন তরুণ এবং সেই তরুণ হিসেবে যখন আপনি জাতিসংঘে গিয়েছেন, বাংলাদেশি হিসেবে যখন আপনি গিয়েছেন, এই পুরো রাজনৈতিক অভ্যুত্থানের মধ্যে আপনি রাজপথে কাজ করেছেন, আমাদের সেই গল্পও হচ্ছিল আসলে অনুষ্ঠানের আগে, সেই সময়ের কথাগুলো কি মনে পড়েছে যখন আসলে জাতিসংঘে ঠিক এভাবে বাংলাদেশকে আপনি দেখেছেন? আমি টু বি অনেস্ট, সত্যি কথা বলতে আমি তো মনে হয় আমার পুরা থ্রু আউট দ্য স্পিচ চোখ ভেজা ছিল। মানে আমি তো পুরাটা শুনছিলাম এবং আমি মোস্ট অফ দ্য আন্দোলন দেশেই ছিলাম। কিছুদিন দেশের বাইরে ছিলাম, তারপর দেশে চলে আসি এবং অনেকটুকু দেখেছি এবং আমি লিখেছিও কোনো এক জায়গায় যে কোন আমি মানে আমি ছিলাম দেশের বাইরে একটা ছুটি কাটাতে এবং একটা কাজে, তখন আমাকে যখন আন্দোলন হচ্ছিল আমাকে বলা হয়েছিল যে আপনি যেন না এখন। তো আমি মুগ্ধর ভিডিওটা দেখে চলে আসছিলাম, মানে পানি পানি লাগবে কিনা মানে ওইটা দেখে চলে আসছিলাম। এবং এয়ারপোর্টে আমার সাথে অনেকের দেখা হলো যে তারাও সেম কাজে, তাদের আসার কথা ছিল না, তারাও চলে আসছে। সো এই পুরা জিনিসটা দেখা এবং তারপর শহীদ মিনারে দাঁড়ানো, মার্চ করা, এই পুরাটা যে কদিন যে ইয়ে ছিল আমি ছিলাম ওখানে। এবং তারপর কাট্টু জাতিসংঘ এবং এই স্পিচ, মানে ওই যেমন আমি পুরা প্রথম মানে স্পিচটা আমাকে আরেকবার ভিডিওতে দেখতে হয়েছে, কারণ যখন আমি সামনাসামনি দেখছি আমি মানে আমার চোখ মানে ভেজা ছিল সবসময়। এখনো আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি হ্যাঁ, এখনো মানে সেই আমি মুহূর্তগুলো মনে এটা করছেন। প্রচন্ড ইমোশনাল একটা ব্যাপার। তো স্পেশালি যারা আমরা দেখেছি আন্দোলনটা, যারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনের সাথে ছিলাম, শুভাকাঙ্ক্ষী ছিলাম এই আন্দোলনের প্রতি। সো এখান থেকে এই জিনিসটা দেখা তো একটা বিরাট, মানে ভাবা যায় এটা আমরা এটা পারছি যে এটাই তো একটা বড় বিষয়। একদম শেষ প্রশ্ন করতে চাই, বিশ্বের চোখে যে বাংলাদেশকে আমরা এখন দেখতে পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা আসলে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা? আমার তো মনে হয় পারবো। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি উনার সর্বাত্মক দিয়ে চেষ্টা করছেন যে এই বাংলাদেশ যেন একটা মডেল দেশ হিসেবে, মানে একটা মডেল ডেমোক্রেটিক দেশ হিসেবে আমাদের পুরো বিশ্বের সামনে উপস্থাপিত হয় এবং পুরো বিশ্বও চাচ্ছে এটা। পুরো আমরা যা দেখলাম পুরো বিশ্বও চাচ্ছে যে বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশ 2.0 হাজির হোক আর কি। অসংখ্য ধন্যবাদ অপূর্ব আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।